নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। আজ শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি। এই যে মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ, সেই মুক্ত আবহের শিক্ষাঙ্গন প্রতি সপ্তাহেই আমরা বিভিন্ন ধরনের শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রশিক্ষক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের আমরা পাই। তো আজকে আমরা আমাদের সামনে এসেছেন যিনি অত্যন্ত পরিচিত মুখ, শুধুমাত্র একজন শিক্ষক নন, তিনি শিক্ষা প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন এবং তার দক্ষতা, অত্যন্ত কর্মদক্ষতা আমাদের কাছে সুপরিচিত। তো আমাদের গর্ব অত্যন্ত যে তিনি বর্ধমানের মুসলেমাবাদ হাই মাদ্রাসার ইংরেজি শিক্ষক আসিফ ইকবাল, মানে সদ্য সমাপ্ত মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তো বিশিষ্ট শিক্ষক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং শিক্ষা সংগঠক আসিফ ইকবাল মহাশয়, তো তাকে আমরা আজ পেয়েছি। তিনি মাদ্রাসা শিক্ষার প্রশাসন সংক্রান্ত বিষয়ে, মাদ্রাসা শিক্ষার সংকট, সমস্যার সমাধান, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করবেন আমাদের স্টুডিওতে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আসিফ সাহেবকে। তো প্রথমে আমি তার কাছে প্রশ্ন যে আপনি শিক্ষকতায় এলেন, অনেক বিষয় ছিল, অনেক ক্ষেত্র ছিল চাকরি, তো আপনি শিক্ষকতায় এলেন হঠাৎ, কী ব্যাপার? মুক্ত আবহের সমস্ত দর্শক বিন্দুদেরকে এই বিজয়ার এবং দীপাবলির এবং আসন্ন ছট পূজার শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা জানাই। মাদ্রাসা শিক্ষক সমিতির তরফ থেকে, আমাদের যে অর্গানাইজেশন, সমস্ত শিক্ষকদের তরফ থেকে আমি সমস্ত দর্শক মণ্ডলীদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক। যে প্রশ্নটা করলেন, হ্যাঁ ঠিকই বলেছেন যে এই শিক্ষকতায় পেশায় কেন এলাম। কারণ আপনি হয়তো ব্যক্তিগতভাবে জানেন, অনেকেই জানে না, বা আমার পরিচিত মণ্ডলে যারা আছে, আজকে শিক্ষকতা পেশায় প্রায় 17 বছর অতিক্রান্ত। তা তার আগে যে ব্যাপারটা আমার জানে না, মানে আমি যখন ইউনিভার্সিটি পাস আউট করি বা বিএড কমপ্লিট করার পরেই আমার অভিজ্ঞতাটা হয়েছিল। প্রথমে আমি গিয়েছিলাম কেন্দ্র সরকারের যে আবাসিক বিদ্যালয় আছে, জওহর নবোদয় বিদ্যালয়, সেখানে আমি 1 বছর কাজ করার সুযোগ হয়েছিল। এবং সেখানে কাজ করার সুযোগ হওয়ার ফলে প্রথম চাকরি ছিল আমার ওটা, মানে অ্যাজ এ টিচার হিসাবে, পিজিটি ইংলিশ হিসাবে জয়েন করেছিলাম বাণীপুর, নর্থ 24 পরগনায়, যেটা প্রতি জেলাতে জানেন জওহর নবোদয় বিদ্যালয় একটি করে আছে। তো উত্তর 24 পরগনা জেলায় আমি জয়েন করেছিলাম। তো ওইখানে আমার সময় কাটানোর ফলে যে শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত কীভাবে কাজ হয় এবং আবাসিক বিদ্যালয়গুলো কীভাবে কাজ করে, সেটা আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছিল। এবং ওখান থেকে করে আসার পর আমি সর্বশিক্ষা মিশন, এখন যেটা জানেন SSM, তখন ছিল সর্বশিক্ষা অভিযান, সেখানেও আমি পেডাগজি মানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসাবে জয়েন করেছিলাম। ওখানেও আমার প্রায় 1-1.5 বছরের কাজের অভিজ্ঞতা হয়েছে। এবং প্রশাসনের সঙ্গে তখন মোটামুটি আমাদের সর্বশিক্ষা মিশনটা জানেন এডিএম এডুকেশনের আন্ডারে এখন আছে, আগে ছিল এডিএম জেনারেলের আন্ডারে থাকতো। তো সেই সময় ডিএম ছিলেন আমাদের মনীষ জৈন স্যার, ডিএম ছিলেন অবনীন্দ্র সিং, ছিলেন এডিএম। আমাদের ডিপিও ছিল রুমেলা দে, তাদের আন্ডারে আমি কাজ করার সুযোগ হয়েছিল। সেই জন্যে প্রশাসনের সাথে, শিক্ষা প্রশাসন এবং কীভাবে করে ডিআইএফের সাথে লিয়াজো মেনটেন, এসআই অফিসের সাথে কীভাবে সর্বশিক্ষা মিশন কাজ করে, এই অভিজ্ঞতাটা আমার শিক্ষক হওয়ার আগেই মোটামুটি ছিল। হ্যাঁ, একটা অভিজ্ঞতা হয়ে গেছিল। তারপরে যখন হয়, যেটা হয়, মানে একটা মানুষ তো অনেক সময় কি হয়, বাধ্য হয়ে পেশা নির্বাচন করে, আবার অনেক সময় নেশাটা থাকে। যেহেতু ভালোবাসা, আন্তরিকতা, আপনারা তো সবাই জানেন, এটা সবাই পরিচালিত কথা যে শিক্ষকতা পেশাটা অনেকটা প্রফেশন উইথ ডিফারেন্স, মানে অন্যান্য পেশার থেকে আলাদা, হ্যাঁ একটু স্বতন্ত্র।
এবং আমি এই দুটো পেশাকে, ডাক্তারি এবং শিক্ষকতাটাকে একটু অন্যভাবে দেখি, কারণ এটা 10টা 5টার মধ্যে আবদ্ধ থাকে না। মানে অফিস ওয়ার্ক করলে আপনি ধরুন বিএলআরও, তো বিএলআরও ডিউটি যখন শেষ হয়ে যাবে আপনি বাড়িতে এসে বিএলআর কাজ করতে পারবেন। কিন্তু শিক্ষকতা বা ডাক্তারি পেশাটা আপনি 24 বাড়িতেও ঘন্টা করতে 24 পারবেন। ঘন্টা অন, এবং রাত্রেও দেখবেন বা ইমার্জেন্সি ডিউটিতেও থাকে। মানে আমরা শিক্ষকতা মরার আগে পর্যন্ত যতক্ষণ বুদ্ধি কাজ একদম, করবে আমৃত্যু ততক্ষণ করতে পারবে চলতে পারবে। এবং এবং ভালো যে কোনো লাগা একটা সময়। ছিল, হ্যাঁ। সেই জন্য সর্বশিক্ষায় কাজ করার সময় সময় আমরা এসএসসি দিই এবং এমএসসি দিই। আমি মাদ্রাসা সার্ভিস কমিশনে পেয়ে গেছিলাম, দ্বিতীয় মাদ্রাসা সার্ভিস কমিশনে পেয়েছিলাম। এবং পাওয়ার সাথে সাথেই আমি যেটা মানে যুক্ত হয়েছিলাম, এবং আমার খুব সৌভাগ্য হয়েছিল কয়েকজন গুণী মানুষের মানে তত্ত্বাবধানে আমি মানে তাদেরকে রোল মডেল করে তাদের সান্নিধ্যে, হ্যাঁ, সংস্পর্শে এসেছিলাম। এবং সেই লোকগুলো না বললেই নয়, কিছুজন আমাদের চলে গেছে, মানে খুব অল্প সময়ের মধ্যেই কোভিডেই মারা গেল আমাদের জহুর আলম সাহেব, যার কাছে মানে সততা, মানে একাগ্রতা, কীভাবে মানুষের হয়ে কাজ করতে হয় সেটা ওনার আন্ডারে থেকে শিখেছিলাম। আমার এই পুরো শিক্ষা মানে এই নেতৃত্ব বা শিক্ষা পেশার যে আমাদের পরিমণ্ডল বা শিক্ষকদের যে সংগঠন এবং সেইখানে আসা, এবং সংগঠনে থেকে মানুষ মানে সমস্ত শিক্ষার পেশার যে পেশাগত যে সমস্যা আছে সেগুলো সমাধান করা, কিভাবে আমাদের জেলাতে কাজ করা, এবং ওনার আন্ডারে থেকে আমরা মানে এক প্রকার জয়েন করি, ওনার আন্ডারে থেকে ওই শিক্ষার সংগঠনের সাথে যুক্ত হয়ে পড়ি। এবং সেটা থেকে সেই জার্নি সেই 17 সাল থেকে এখনও চলছে। এবং এই বছরের দায়িত্বটা একটু বাড়লো, যেটা বললেন সভাপতি হওয়ার পরে, তো সেই কাজ চলবে। এবং আমরা প্রশাসনের সঙ্গে আমি কতদিন ধরে যুক্ত? শিক্ষা প্রশাসনে চাকরিতে জয়েন করার তারপরে বছর থেকেই, হ্যাঁ, তারপরের থেকেই আমি ওই বলছি না যে সমস্ত টিচার সম্পর্কে আনোয়ার সাহেব ছিলেন, আমাদের জহুর সাহেব ছিলেন, ফিরোজ সাহেব ছিলেন, তোরাব সাহেব, ফিরোজ সাহেব রয়েছেন, হ্যাঁ, এখন ফিরোজ সাহেব রিটায়ার করে গেছেন, হাই মাদ্রাসা, আমাদের তোরাব সাহেব রিটায়ার করে গেছেন, এখন উজির সাহেব আছেন, মানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আনোয়ার সাহেব ছিলেন, ওর গ্রাম চতুষ্পল্লী। এনাদের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল, এবং কাছ থেকে দেখেছি কি সততা এবং কি নিরলস প্রচেষ্টার মাধ্যমে একটা মানে গ্রামীণ মাদ্রাসাটিকে কোন লেভেলে তিনি উন্নতি করা যায়, এবং তার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। এবং আপনারা জানেন নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, আমাদের দুর্ভাগ্য যে সামনে বছর উনি রিটায়ার করে যাবেন। মানে এইসব লোকগুলোর সঙ্গে কাজ করে, মানে শিক্ষকদের সাথে কাজ করে আমি সত্যি অনেক কিছু শিখেছি। এবং কিভাবে সমাজের হয়ে নিজের বিদ্যালয়ে, আমরা যে কোনো পেশায় থাকলে দেখবেন আমাদের 3টে রোল থাকে মূলত। একটা থাকে পরিবারের কিছু থাকে দায়িত্ব বা কর্তব্য আমাদেরকে পালন করতে হয়, এবং তার সাথে সাথে থাকে যে বিদ্যালয় বা যে প্রফেশনের যে অফিসের সঙ্গে আপনি যুক্ত, সেইখানে কিছু দায়িত্ব থাকে, আর থাকে একটা সামাজিক দায়িত্ব। এবং আমাদের বর্ধমানে বাড়ি হওয়ার সুবাদে, যেটা ডিআই অফিস বর্ধমানে, শিক্ষাগত মানে পেশাগত বিভিন্ন রকম সমস্যা, এখন তো আরও বেশি কোর্ট বা হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষা নিয়ে একটা উন্নাসিকতা রয়েছে, স্কুল আর মাদ্রাসা শিক্ষা, কিন্তু সাবজেক্ট একই, হ্যাঁ, একটা অতিরিক্ত বিষয় মাদ্রাসা থাকে, কিন্তু মান শিক্ষার মান যে একটা গুণগত মান যথেষ্ট একই রকম, কোনো রকম তফাৎ কিছু নেই, কিন্তু তাও উন্নাসিকতা কেন, এই ব্যাপারে আপনার কি মনে হয়? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে দেখুন বারবার আমরা বলি এটা কাটিয়ে ওঠা তো অনেকটাই গেছে। এবং যারা শিক্ষার সঙ্গে যুক্ত, দেখুন একটা পপুলার বিলিফ যখন ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে, সেটাকে অত সহজে কাটানোর সময় অনেকদিন ধরে, এবং এটাকে কাটাতে একটু সময় লাগবে, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এখন অনেক সংখ্যালঘু সম্প্রদায়, শুধুমাত্র মুসলিম নয়, হ্যাঁ, বিভিন্ন ছাত্রছাত্রীরা এসে পড়ছে, হ্যাঁ, এবং অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা এক একটা মাদ্রাসা, আমি চতুষ্পল্লী হাই মাদ্রাসা যেটা ওর গ্রাম, ওখানে ওরাই বেশি, হ্যাঁ, আবার সিভিল কাস্ট সিভিল টাইপ অনেক জায়গায় বেশি। এখনো পর্যন্ত এই মুন্নাসিকতা জায়গা চলে যাচ্ছে না। তার মূলত অনেক কটা কারণ আছে, যে কটা আমরা প্রাইমারিলি চোখের সামনে দেখতে পাবেন, যে মাদ্রাসার সংখ্যা তো অনেক কম, এবং এর সম্পর্কে যে একটা অনেক সময় এটা রাজনীতিরও শিকার হয়ে পড়ে। যে কিছু সময় দেখবেন একটা রাজনৈতিক নেতা হয়তো বয়ান দিয়ে দিল যে মাদ্রাসায় সবসময় জঙ্গি কারখানা হয়, এরকম জঙ্গি তৈরি হয়, এরকম একটা বয়ান দিয়ে দিল। তাতে করে কি হয় যে সাধারণ মানুষ যারা জানে না এই ব্যাপারটা নিয়ে, তারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কিন্তু আপনি খেয়াল করে দেখতে পাবেন, আমি আমার মাদ্রাসাতেই বলতে পারি যে অর্ধেক টিচার হচ্ছে যেটা অমুসলিম,
তাহলে যদি জঙ্গি কারখানা হয় তাহলে কারখানা কারিগরগুলো তো মুসলিম হয়, সেটা তো স্বাভাবিক। এইখানে যারা মাদ্রাসায় চাকরি করে তাদের রোলটা অনেক বেশি পজিটিভ হওয়া দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় মানে সেটা সংখ্যায় খুবই কম, যেটাকে মানে বলা যাবে না, তবে তারা বলতে চায় না যে আমি মাদ্রাসায় চাকরি করি, মানে তাদের তারা পরিচিতির সময় সংকোচ বোধ করে। এই সংকোচটাকে কাটিয়ে ওটা খুব দরকার, মানে সংখ্যাটা খুবই কম, মানে বেশিরভাগ জনই বলে যে আমি মাদ্রাসায় চাকরি করি। হ্যাঁ, তাদের প্রোফাইলে যদি দেখতে পারেন দেখবেন মাদ্রাসা চাকরি, কিন্তু কয়েকজনে যখন দেখতে পায় যে সে মাদ্রাসায় চাকরি করে অথচ লেখা আছে যে স্কুলে চাকরি করি, তো তখন একটু মানে দুঃখ লাগে যে আমারও দেখেছি অনেক বন্ধু সেই মানসিকতাটাকে কাটিয়ে উঠতে পারে না। আমি দেখেছি এই মজিদ সাহেব আগে বলতাম আমি স্কুলে মাস্টার, স্কুলে হেডমাস্টার, আমি নাম ভাবে বলতে চাই না, তো যাই হোক উনি তারপরে তিনি নিজেই বলেছেন যে না আমার একটা অভ্যেস হয়ে গেছে বলে বলে ওই যে স্কুল মাদ্রাসা, উনি কিন্তু এই সেন্সে বলতেন না, উনি সময় তফাৎটা রাখতেন না, উনি বলতেন স্কুল যা মাদ্রাসা তাই, সেই জন্য আমি ওই যে স্কুলই বলি, মাদ্রাসাটাকে আমি স্কুল হিসেবেই চিহ্নিত করি। হ্যাঁ, এই হিসেবে তিনি বলতেন। তো সেক্ষেত্রে দেখতাম যে অনেক শিক্ষক বলতেন ও উনি মাদ্রাসার শিক্ষক, হ্যাঁ হাই মাদ্রাসায় পড়ান, খারাপ লাগতো শুনে। হ্যাঁ, একটু সামান্য একটু ছোট এই ব্যাপারটা আমাদের শিক্ষকদের যেমন পাশাপাশি রোল আছে, শিক্ষিত মানুষ যারা জানে তাদেরকে আরো বেশি বেশি করে বলতে হবে, কারণ সংখ্যাটা খুবই নগণ্য বলেই এটা আরো বেশি একটা ব্যাকলগ বা ব্যাকল্যাশের শিকার হয়ে যায়। যেমন হচ্ছে যদি উদাহরণস্বরূপ বলি আমি, যে আমাদের জেলাতেই ধরুন প্রায় 1000-এর ওপর স্কুল আছে, মানে সেকেন্ডারি স্কুল আছে, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি 1000-এর ওপর, সেখানে মাদ্রাসার সংখ্যা হচ্ছে 34টা। হ্যাঁ, আবার পশ্চিম বর্ধমানে একটা মাদ্রাসা নেই, হাই মাদ্রাসা নেই পশ্চিম বর্ধমানে নাই। হ্যাঁ, এই দুটো বর্ধমানে আগে একই বর্ধমান ছিল, 34 এখনো 34, তার মানে পশ্চিম বর্ধমান একটাও নেই, যা পূর্ব বর্ধমানে 34টা মাদ্রাসা, তার মধ্যে 31টা হাই মাদ্রাসা, 3টে সিনিয়র মাদ্রাসা, 3টে সিনিয়র। কিন্তু আরেকটা খারাপ লাগে যে ওইখানে কিন্তু মুসলিমদের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, ওখানে উর্দু ভাষাভাষী বেশি, হ্যাঁ অনেক আছে আসানসোলে এক একটা জায়গায়, তার সত্ত্বেও ওখানে কোনো হাই মাদ্রাসা নেই। এটা এই সব ব্যাপার, মানে আসলে মাদ্রাসা বা স্কুল বলুন, আগে কি হতো অর্গানিক্যালি তৈরি হয়েছে এগুলো, এলাকার লোকরা বিভিন্ন রকম ভাবে স্কুলটাকে তৈরি করতো একদম, এবং সেখানকার লোকরা ভলান্টিয়ার সার্ভিস দিত, হ্যাঁ প্রয়োজনীয় নিরিখে, তখন সরকার ইনস্পেকশন করে সেটাকে গ্রান্ট দিত, সলভ করেছে। সেই কোন কারণে এখানে সেটা হয়নি, বিভিন্ন জায়গায় যেভাবে তৈরি হয়েছে। আমি আমার মাদ্রাসার ক্ষেত্রে বলতে পারি, মুসলিম হাই মাদ্রাসা ধরুন এলাকার লোকরা তৈরি করেছে 1975 সালে। এই বছর আমাদের মানে গোল্ডেন জুবলি আর কি, মানে সুবর্ণ জয়ন্তী চলছে, 50 বছর পূর্ণ হয়েছে এই বছর। তো কিন্তু কোন ভিত্তিতে এটা গড়ে উঠেছিল, একটা তো প্রেক্ষাপট থাকে। হ্যাঁ, প্রেক্ষাপট বলতে আমাদের ওই আশেপাশে আটঘরিয়া সিমলন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে মুসলিমাবাদ গ্রামটার পজিশনটা এমন জায়গায় ছিল যে চারিপাশে অন্য অন্য গ্রাম ছিল, এবং সেই যোগাযোগ ব্যবস্থা তো অতটা ভালো ছিল না সেই সময়। 1975 সাল মানে আজ থেকে 50 বছর আগে, বুঝতেই পারছেন। এবং সরু রাস্তা ছিল, এবং গ্রামটা ছিল পুরো মাইনরিটি ডমিনেটেড এলাকা, এবং শিক্ষার হার ছিল খুব কম, মানে কয়েকটা লোক বিশেষ শিক্ষিত ছিল, পড়াশোনা জানতো, আর বাকি ম্যাক্সিমাম ছিল ফার্স্ট জেনারেশন, মানে তারা পড়াশোনায় ফার্স্ট জেনারেশন লার্নার, মানে তারা জাস্ট এই যেতে শুরু করবে। তো ওরা কয়েকটা লোক যারা পড়াশোনা জানতো না, এবং যারা জানতো তারা মিলিতভাবে প্রচেষ্টা করে বুঝেছিল যে আমাদের এখানে একটা স্কুল বা করব। তারা যখন করব এই চিন্তা ভাবনাটা করে এবং সেটা স্থাপন করে, তো সেই সময় পারমিশন পাওয়া নিয়ে একটা টালবাহানা চলে, মানে টিচার নিয়োগ করে, এলাকার লোকরা চাঁদা তুলে বিল্ডিং করে, কিন্তু তারপরও পারমিশনটা পাচ্ছিল না কোনো এক কারণে। সেটা 1975 থেকে আপনার 1996 সাল পর্যন্ত লেগে যায়। 96 সালে মে থেকে না, যেটা হচ্ছে মানে টিচারগুলোকে স্বীকৃতি দেওয়া, রেকগনাইজ আসতে দেরি হয়, এবং অনেক বছর লেগে যায় সেটা। 96 সালের পর থেকে আমাদের প্রথম 8 ক্লাস শুরু হয়, তার কয়েক বছর পরই মাধ্যমিক হয়। আমরা জয়েন করার পর সেটা উচ্চ মাধ্যমিক হয়, ভোকেশনাল হয়। এই বছর আপনার যে দেখবেন, আপনাকে বলবো, এই গত প্রশাসনিক মিটিংয়ে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে, সেখানে আমাদের মাদ্রাসার হোস্টেলটা উদ্বোধন করে গেছেন
সিএম ম্যাম, অনলাইনে হ্যাঁ সিএম ম্যাডাম উদ্বোধন করে গেছে। প্রায় 3 কোটির ওপর খরচ করে আমাদের মাদ্রাসার হোস্টেল হয়েছে সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে। মাদ্রাসা অভূতপূর্ব উন্নতি হয়েছে। মানে এই যে জার্নিটা, মানে 96 সালের রেকগনিশনের পর আজকে যদি দেখেন সেটা এইচএস আমূল পরিবর্তন হয়েছে। এবং আমাদের সব মিলিত প্রচেষ্টা। আমরা সায়েন্স, আর্টস, কমার্স তিনটি আছে না, শুধু আর্টসটা চালু হয়েছে, কারণ আমাদের ওই এলাকাটা বললাম না একটু বিচ্ছিন্নর মতো, একটা গ্রামের উপর নির্ভর করে স্টুডেন্ট সংখ্যা, এবং সেখানে স্টুডেন্ট সংখ্যা খুব যে বেশি তাই নয়, আবার খুব কমও নয়, প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট। তো আমাদেরটা কোয়েড, ছেলে মেয়ে দুই পড়ে। তো সেখানে একটা হোস্টেল হলো, মানে এই বর্ধমান জেলাতে এই বছর প্রথম একটা হোস্টেল। আর কোনো মাদ্রাসা হোস্টেল আছে এরকম? হ্যাঁ, হোস্টেল চালু হয়েছে অনেক আগে থাকতেই, অনেক নিশ্চিন্তপুরে আছে, ওর গ্রামে আছে, পাঁচপাড়ায় আছে। না, বর্ধমান হাই মাদ্রাসায় নেই। জায়গার হোস্টেল করতে গেলে একটা জায়গার দরকার হয়, তো ওই জায়গার অভাবে, কিন্তু অনেক কিছু ওদের পরিকাঠামো, হ্যাঁ অনেক মাদ্রাসা হোস্টেল নেওয়ার মতো ক্যাপাসিটি আছে, বা অনেকটা জায়গার অভাবে এখন করতে পারছে না, অনেক মাদ্রাসায় করতে পারছে না। এবং যেহেতু আমাদের জেলা জুড়ে একটা মানে সবারই প্রতি একটা যোগাযোগ আছে, সেই সূত্রে সবাই অনেকেই চাইছে যে হোস্টেল করব, কিন্তু হোস্টেল করলে কি হয় যে ছেলে মেয়েদের গুণগত মানটা অনেকটা ভালো থাকে। বাইরের ছেলে যেগুলো আসবে সেগুলো হোস্টেলে থেকে পড়াশোনা করবে, তারা নজরদারি থাকতে পারে, অনেক ভালো ভালো ছেলে ভিজিলেশনের মধ্যে থাকতে পারে, ভালো ভালো ছেলে থাকতে পারে। তো যেমন খুব সাফল্যের সঙ্গে চলছে আপনার কদমপুকুর সিনিয়র মাদ্রাসা হোস্টেল, দিঘিরপাড়ের হোস্টেল, দিঘিরপাড় হাই মাদ্রাসা হোস্টেল, নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার হোস্টেল, এগুলো খুব সাফল্যের সঙ্গে চলছে। এবং নতুন অ্যাড হলো আমাদের এই মুসলিমাবাদ হাই মাদ্রাসা। আমরা সামনের বছর থেকে আমরা এখানকার টিচিং ইনটেক কীরকম, মানে স্টুডেন্ট ইনটেক সব, মানে যেমন বেড সরকারি নিরিখে 50টা করে বেড, 50টা বেড। এমনি মাদ্রাসায় টোটালি, হোস্টেল নয়, এখানকার ইনটেক এখন কত? আপনাদের স্টুডেন্ট স্ট্রেংথটা কত? আমাদের প্রায় 500 কাছাকাছি। 500 টিচারের সংখ্যা আমাদের তো মানে মোটামুটি এখন যেটা আছে প্যারা টিচার নিয়ে 16টার মতো। 16টা ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কোনো ব্যতিক্রমী কিছু মাদ্রাসায় কিছু কার্যকলাপ যেগুলো অন্য স্কুল বা মাদ্রাসা করে না, আপনাদের বিশেষ করে যেটা ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে, অভিভাবকদের উদ্বুদ্ধ করে ভালো কিছু? দেখুন, সবই তো মানে যেহেতু আমরা ডিআই অফিসের আন্ডারে আছি, আমরা ডিএমই মানে ডিএসসির আন্ডারে স্কুলগুলো, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের আন্ডারে, আর মাদ্রাসাগুলো আছে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের আন্ডারে। তো আমাদের খুব জেনারেলি পার্থক্য নেই, তবে যেহেতু মাদ্রাসার সংখ্যা খুব কম, টোটাল পশ্চিমবঙ্গের 614টার মতো আছে, আমাদের জেলাতে বললাম 34টা মাদ্রাসা এমএসকে এবং একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, এবং সেই সূত্রে মাদ্রাসাগুলোকে দেখভাল করা এবং নজরদারিটা খুব সহজ হয়, যেটা স্কুলেরগুলোর পক্ষে হয় না। হাজার হাজার স্কুল আছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে। মাদ্রাসাগুলোকে অ্যাট এ গ্লান্স মানে সেগুলো ভিজিলেন্সটা খুব ভালো হয়, এক নজরে থাকে। আর হচ্ছে সব কিছু ফেসিলিটি অ্যাজ পার স্কুলে আমরা পেয়ে থাকি, সমস্ত কিছু ফেসিলিটি পেয়ে থাকি। এবং রিসেন্ট যেটা আমরা পেয়েছি যেগুলো হচ্ছে আইসিটির মাধ্যমে কম্পিউটার ক্লাস, তারপরে আপনার স্মার্ট ক্লাস, আমরা যেটা খুবই ভালো। হ্যাঁ, স্মার্ট ক্লাস আমাদের মাদ্রাসায় আছে, দুটো স্মার্ট ক্লাস আছে, দুটো স্মার্ট ক্লাসরুম হয়। এবং নিয়মিত সেখানে সায়েন্সের, ইংরেজির, ম্যাথের মানে এইগুলো ক্লাসগুলো হয় বা স্মার্ট ক্লাস। এবং স্মার্ট ক্লাসটা ছেলেরা খুব উপভোগ করবে আজকালকার দিনে, যেটা একটুখানি সামান্য একটু স্বতন্ত্র হলে, হ্যাঁ, যেটা একটা চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে আসা, হ্যাঁ, স্মার্ট ক্লাসরুম, তাদের কাছে বিভিন্ন ধরনের সরঞ্জামের মাধ্যমে, হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে যদি কিছু ইয়ে হয়, তো সেটা আরো ব্ল্যাকবোর্ডের মধ্যে, হ্যাঁ, ওটা আকর্ষণীয় আরো বেশি, অডিও ভিজুয়ালটা থাকে, তো সেই জন্য ছেলেরা আরো একটু বেশি এক্সাইটেড। আমি কলেজে পড়ানোর ক্ষেত্রেও দেখেছি প্রজেক্টর ইউজ করলে আমাদের ডিপার্টমেন্টে, হ্যাঁ, অনেক ছাত্রছাত্রী বেশি আগ্রহী হয়, হ্যাঁ, তো তার নিউ জেনারেশনে তো বেশি নিচ্ছে আরো। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের খেলাধুলার পরিবেশ কীরকম? খেলাধুলার পরিবেশটা আমাদের খুবই ভালো, কারণ ওই তো বললাম যে নিজস্ব আমাদের মাঠ রয়েছে আমাদের মাদ্রাসার। তো আমরা যেটা খেলাধুলা করেছি, আমি জয়েন করার পর বললাম 2009 থেকে খেলাধুলা ডিস্ট্রিক্ট, যে আমাদের খেলাধুলার মানে ডিস্ট্রিক্ট স্পোর্টসটা, মাদ্রাসা স্পোর্টসটা আলাদাভাবে হয়, ডিস্ট্রিক্ট স্পোর্টস আলাদা হয়, সেখান থেকে যারা ফার্স্ট হয় তারা স্টেটে খেলতে যায়, ওটাও মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসায়। এবং সেটা খুব ভালোভাবেই হয় আন্ডার দি গাইডেন্স অফ ডিএমই, ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের গাইডেন্সে হয়। তো আমি আজকে
প্রায় 12 সাল থেকে আগে স্যাররা চালাতো, তারপর থেকে দায়িত্ব নেওয়ার পর 12 সাল থেকে আজ পর্যন্ত আমি খেলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছি। আরও আমাদের পুরো কমিটি আছে, তার মধ্যে আমি একজন। তো সবাই মিলিতভাবে, হ্যাঁ ডিস্ট্রিক্টে মিলিতভাবে খেলাটা আমাদের খুব ভালোভাবে হয়। হ্যাঁ, আপনাকে নিমন্ত্রণ করলাম আগাম এই আমাদের 25শে নভেম্বর, সবাইকে আমাদের শ্রোতার মাধ্যমে বলে দিচ্ছি। এখনো ডেটটা ঠিক, মানে ডেটটা ঠিক হয়েছে 25শে নভেম্বর হবে, কিন্তু ভেন্যুটা এখনো ঠিক হয়নি, কারণ মাঠ অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। তো আমরা জেনারেলি পছন্দ করি, হ্যাঁ বর্ধমানের মধ্যে আমাদের মোহনবাগান মাঠ, কিন্তু অনেক সময় পাইনি। গত বছর যেমন ইউনিভার্সিটি আমাদেরকে দেয়নি, মানে ইউনিভার্সিটি একটু মানে অসুবিধা ছিল ওদের নিজেদের, এটা ইউনিভার্সিটি মাঠ, তো ইউনিভার্সিটি পারমিশন না দিলে আমরা করতে পারি না। তো এই বছর আমরা অ্যাপ্লাই করব, যদি পাই ওইটাই খুব ভালো হবে। মানে ওইটা করলে কি হয়, মানে ডিস্ট্রিক্ট স্পোর্টসে যেটা হয়, আমাদের 34টা মাদ্রাসা, 7টা এমএসকে, একটা ইংলিশ মিডিয়াম মিলে 42টা মাদ্রাসার সমস্ত পার্টিসিপেন্টরা আসে। একদিনে 60টা ইভেন্টের খেলা হয়, একটা দিনে অনেক কষ্ট। হ্যাঁ, এবং 60টা ইভেন্টের খেলা, মানে আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19, হ্যাঁ একবারে আন্ডার 19 পর্যন্ত খেলা হয়। এবং 60টা ইভেন্টের খেলা, সেখানে 180টা প্রাইজ, একই দিনে খেলা কমপ্লিট করে প্রাইজ সার্টিফিকেট তুলে দেওয়া, আমাদের খুব হ্যাপা হয়। আর মাদ্রাসাগুলো তো সব বর্ধমানের আশেপাশে নেই, পুরো ডিস্ট্রিক্ট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনি চিন্তা করতে পারবেন, হ্যাঁ রিমোট প্লেসে আগরডাঙ্গা বলে একটা মাদ্রাসা আছে, যেটা একদম আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের শেষ বর্ডার, এবং তার ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো আছে আবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, মানে মুর্শিদাবাদ আর বর্ধমান বর্ডার এলাকায় মাদ্রাসাটা হয়ে গেছে বর্ধমান জেলায়, কিন্তু স্টুডেন্ট অনেক আছে মুর্শিদাবাদে। তার মানে ওদের আশা কতটা। এখানে মোরগ্রাম ডক্টর জাকির হোসেন একটা মাদ্রাসা আছে মোরগ্রাম, সেটাও একদম বীরভূম বর্ডার, ওইখানে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান বর্ডার, এতটা আমাদের রিমোট এরিয়া থেকে আসে, এত রিমোট প্লেস অতিক্রম করে আমাদের এখানে আসতে হয়। এই জন্য আমাদের মানে শিক্ষক যে সংগঠন, এদের রোল থাকে খুব গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের মধ্যে একটা খুব অদ্ভুত লিয়াজও মেনটেন করি, এবং এই মেনটেনের ফলে আমাদের সমস্ত কাজ, তাতে কিছু লোককে শ্রম দিতে হয়। তো এর ফলে আমরা দেখি হয় আমাদের মাদ্রাসা ফেটার্নিটির মধ্যে, শিক্ষকদের মধ্যে একটা আপোষ মিলটা খুব নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্কটা বজায় থাকে। এবং এইভাবে আমরা কাজটা এত বছর ধরে করে আসছি, এবং খুব নির্বিঘ্নে করে আসছি। এইখানে এই 60টা ইভেন্ট যে খেলা হয়, এখানে যারা ফার্স্ট হয় 60 জন ক্যান্ডিডেট হয়। তো 30টা ইভেন্ট ছেলেদের, 30টা মেয়েদের। তো সেইখানে 60টার মধ্যে হয়তো দেখা যায় কোনো একটা ছেলে বা মেয়ে দুটো ইভেন্টে ফার্স্ট হলো, তো স্টুডেন্টটা হয়ে যায় 52-53টা স্টুডেন্ট হয়ে যায়। সেইগুলোকে নিয়ে আবার স্টেটে যেতে হয় খেলা। তো স্টেটে নিয়ে যাওয়া, স্টেটের টিমের সাথে যাওয়া, আমি ধরুন আজকে প্রায় 10 বছর ধরে যাচ্ছি প্রত্যেকবারে। এবং এইখানে শ্রমটা খুব বেশি হয়, মানে তাদেরকে নিয়ে 3-4 দিন ধরে থাকা, তাদেরকে সব খেলা কমপ্লিট হয়ে প্রাইজ বুঝিয়ে দেওয়ার পর তাদেরকে নিয়ে আসা, হ্যাঁ গুছিয়ে নিয়ে আসা, গুছিয়ে নিয়ে আসা। এবং সেখানে ছেলে মেয়ে, অত বড় বড় ছেলে মেয়েরা থাকে, তাদেরকে আবার নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দেওয়া। বাড়ি পৌঁছে, আমার পক্ষে তো আর আগরডাঙ্গা এখানে যাওয়া এখান থেকে সম্ভব হয় না। তো কোনো একজন টিচারকে আনা, যে স্যার আপনি আসুন, আপনার স্টুডেন্টটাকে এখানে তুলে দিচ্ছি, এর খুব দায়িত্বের কাজ এগুলো, খুব এবং খুব সেন্সিটিভ কাজ হল। এইগুলোকে করতে হয়। এগুলো মানে কি বলবো, মানে পদে থাকা, হ্যাঁ পদে থাকার যে বিড়ম্বনা আছে সেগুলোর জন্য করতে হয়। একটা কি বললাম না, আমি যাদের সংস্পর্শে থেকেছি, ধরুন আনোয়ার সাহেব, ফিরোজ সাহেব, তোরাব সাহেব, জহুর সাহেব আমাদের মারা গেছে, চাকরিরত অবস্থাতেই মারা গেছে, এখনো 4 বছর চাকরি ছিলেন, এই লাস্ট কোভিডে উনি মারা গেলেন। তো ওনারা নিঃস্বার্থভাবে এত কাজ করেছেন, মানে ভাবা যাবে না। মানে মানুষ হিসেবে ধরুন পেশাগত দিক দিয়ে মানুষ অনেক হয়, মানে খুব ভালো টিচার হয়, খুব ভালো শিক্ষক হয়, খুব ভালো ডাক্তার হয়, খুব ভালো প্রফেসর হয়, কিন্তু ভালো মানুষ হওয়াটা খুব কঠিন। আজকাল দিনে সবকিছু হওয়া যায়, কিছু ভালো মানুষ খুব অভাব। কিছু ভালো মানুষের সংস্পর্শে এসে দেখেছি যে আমাদের পেশাগত চাহিদার বাদেও মানে কিছু বাইরে করা দরকার, এবং সেই করার জন্য আমাদের জেলা কিন্তু খুব উপকৃত হয়েছে। আপনি একটা জিনিস কিছুদিন হয়তো খুলবে দেখতে পাবেন, মানে পেপারে প্রায় এটা নিয়ে দেখালে কি হয়, যেটা আপনি আমার দর্শক মণ্ডলকে বলবো, যে ভুতুরে শিক্ষক বলে মাদ্রাসায় ভুতুরে শিক্ষক নিয়োগ হয়ে গেছে, হয়ে গেছে। আপনি দেখবেন ভুতুরে শিক্ষকের যদি লিস্টটা দেখেন না, আপনি অবাক হয়ে যাবেন যে সব জেলাতেই ভুতুরে শিক্ষকের নাম আছে, কিন্তু একটা জেলা নেই সেই জেলাতে।
সেটা হচ্ছে এই পূর্ব বর্ধমান জেলা। আচ্ছা, নেই কেউ। হ্যাঁ, কেন বলুন তো? তার মানে হচ্ছে সেই সময় যে আমাদের যে মাদ্রাসার পূর্ব বর্ধমানের নেতৃত্ব ছিল, তারা এতটাই বেশি সৎ ছিল, এত পরিচ্ছন্ন, এত পরিচ্ছন্ন ছিল যে কোনো মাদ্রাসাকে ওই নিয়োগটা করতে দেয়নি। ট্রান্সপারেন্সিটা বজায় রেখেছে। হ্যাঁ, যে ওই নিয়োগটা করতে দেয়নি। ডিআই সেই সময় ছিলেন আমাদের খগেন্দ্রনাথ রায়, খুব ভালো এফিসিয়েন্ট একজন ডিআই ছিলেন। তাকে আমরা বোঝাতে পেরেছিলাম যে স্যার এটা নিয়োগ করলে কিন্তু গন্ডগোল হবে, কোর্টে কেস হবে এবং ঝামেলা হবে। তিনিও আমাদের সাথে এগ্রি হয়েছিলেন। হ্যাঁ, এবং দুর্ভাগ্য যেটা যে অন্যান্য ডিস্ট্রিক্টে সেটা হয়ে গেছে এবং সেটা ভুগছে, সেই মাদ্রাসাগুলো ভুগছে, সেই ছেলেগুলো ভুগছে, এবং সেটা নিয়ে দেখেছেন পেপারে বোধহয় অনেক লেখালেখি হয়, ভুতুরে শিক্ষক এবং জয়েন হয়েছে। সেগুলো সেটা নিয়ে অত বিস্তারিত আমি বলছি না, তবে এটা আমাদের সফলতা যে আমরা পূর্ব বর্ধমানে এটা করতে। সম্প্রতি আপনাদের একটা জেলা সম্মেলন হলো। হ্যাঁ, সম্প্রতি জেলায় 12 তারিখ কতটা সাফল্য। হ্যাঁ, 12 তারিখ আমাদের সম্মেলন হলো। এই যে মাদ্রাসা শিক্ষা কর্ম সমিতি, যেটা বললাম যে সংগঠনের ছিল আপনাদের সেখানে, প্রস্তাব বলতে এটা তো ধরুন 50 বছরের ওপরের সংগঠন, মানে যবে থেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, তো তখন থেকেই আমাদের সংগঠন চলে আসছে। এই সংগঠনটা হচ্ছে মাদ্রাসার অনেকগুলি সংগঠন আছে, ইতিমধ্যে অনেক কটা হয়েছে। তা আমাদের সংগঠনটা যেটা বলি যে এরা হচ্ছে রেজিস্ট্রিকৃত সরকারের, আবার সরকারের দুটো সংগঠন, আরেকটা সংগঠন রয়েছে, আরো আছে 2-3 অনেক একাধিক আছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এরকম এত এই অবস্থা কেন? আপনারা সংগঠন সময়ের দাবি থাকে, অনেক সময় হয়েও এত বিবাদ, এত বিচ্ছিন্নতা, কি বলবো, সেটা আমাদের দুর্ভাগ্য। সেটা শিক্ষকদের, মাদ্রাসা শিক্ষকদের একটাই হওয়া উচিত ছিল, একটা হওয়া উচিত। কারণ আমাদের যে শিক্ষক সংঘ, হ্যাঁ এমনি তারপরে আবার যেটা হয়েছে কিছুটা সময়ের দাবিতে বা কিছুটা আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতেই হোক, বা একটাই হচ্ছে যেটা আমাদের সংগঠনের মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, এরা প্রথম থেকে মানে সরকারের রেজিস্ট্রিকৃত এবং সরকারের মানে স্বীকৃত। দেখবেন সরকার রেজিস্ট্রিকৃত অনেকেই হয়, কিন্তু সরকার স্বীকৃত থাকে না, মানে সরকার তাকে সংগঠন বলে রেকগনিশনটা দেয় না। আমাদের কিন্তু রেকগনাইজড আমাদের সংগঠনটা, এবং প্রথম থেকে সরকারের সাথে আমরা কি যে বললাম না যে কাজগুলো করেছি সরকারের সাথে, সরকারি আধিকারিক বা সরকারি যারা ক্ষমতায় আছে বা সে সময়কার যারা মিনিস্টার আছে তাদেরকে বুঝিয়ে এ করে অনেক সময় আন্দোলন করেও আমরা কাজ হাসিল করতে হয়েছে। কারণ যেটা আমাদের মাদ্রাসার শিক্ষার উপযোগী সেইগুলোর জন্য আমরা সবসময় মানে কোনো সময় বুঝিয়ে করতে হয়েছে, কোনো সময় লড়াই করতে হয়েছে, কোনো সময় মাঠে নামতে হয়েছে, এবং কোনো সময় আন্দোলনও করতে হয়েছে। এবং সেইভাবে আজকে আন্দোলন দাবি আদায় করতে পেরে মাদ্রাসাটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং সেটা জায়গায় কি, তার জন্য আলাদা মাদ্রাসা বোর্ড তৈরি হয়েছে, আলাদা মাদ্রাসা ডিএমই তৈরি হয়েছে, ডিএসসি যেমন আছে ডিএমই তৈরি হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি হয়েছে। এবং সেই রূপকার যিনি আছেন আব্দুল সাত্তার সাহেব, তিনিও তো এখন মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসাবে এসছেন, জানেন আপনারা। তো আমাদের সমিতিগতভাবে সমস্ত শিক্ষকদের যে পেশাগত দাবি দেওয়া, সেইটার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে একটা জায়গায় একটা মানে একটা স্তরে নিয়ে যাওয়া যে প্রচেষ্টা, সেটা চলছে। এটা বলবো না যে আমরা সব দাবি আদায় করতে পেরেছি, আমাদের এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস এখনো চলছে। তো ইংরেজি বাংলা আমাদের মিডিয়ামগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম যে একটা বেশ কিছু ক্ষেত্রে ছাত্র সংকটে ভুগছে। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে বেসরকারি স্কুলে। তো সরকারি স্কুল সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু স্কুল উঠে যাওয়ার মুখে, এমন অবস্থা। হ্যাঁ, তো বর্ধমান সিএমএস বাবুবাগ এত কমে গেছে ছাত্র সংখ্যা, রাজি স্কুল, হ্যাঁ একটা টাউনের এত স্কুল, শিক্ষকের সংখ্যা যথেষ্ট, কিন্তু ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। গ্রামে হয়তো বাইরে যাওয়ার পরিবেশ সেরকম নেই, সেই কারণে হয়তো একটা তারা গ্রামের স্কুলগুলো সমৃদ্ধ অনেকটা, সংকটটা কম। কিন্তু এখানে এইরকম অবস্থা, বিভিন্ন প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে, তা সরকারি স্কুল এত কিছু মানে দেওয়া সত্ত্বেও, এত সুবিধা সত্ত্বেও, সুযোগ সুবিধা সত্ত্বেও কিন্তু একটা সংকটে ভুগছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে, এবং তার গড়ে ওঠার কারণও আছে যে বিভিন্ন ধরনের সমস্যার কথা সরকারি স্কুলে রয়েছে, সেগুলো আরেকটা প্রবণতা কাজ করছে। হ্যাঁ, তো এই যে একটা প্রবণতা ইংলিশ মিডিয়ামের দিকে ধাবিত হওয়ার ছাত্রছাত্রীদের, অভিভাবকদের, হ্যাঁ, তো আপনাদের মাদ্রাসার ক্ষেত্রে কি সেরকম কোনো সংকট হচ্ছে? হ্যাঁ, দেখুন মাদ্রাসা বা শিক্ষক, মাদ্রাসা বা স্কুল যাই বলুন না কেন, আমাদের এই সমাজের বাইরে তো কেউ নয়। এটা হচ্ছে সমাজের দাবি, মানে সময়ের যে দাবিটা চলছে এখন, যে ইংরেজির মাধ্যমের দিকে ধাবিত হওয়া, সেটা কিন্তু অনেক আগেই আমাদের
সরকার বুঝেছিল, মানে পূর্বতন বাম সরকারও বুঝেছিল এবং সেটা তারা উদ্যোগটাও নিয়েছিল। এই সাত্তার সাহেব যখন, আব্দুল সাত্তার সাহেব যখন মাদ্রাসা মনিস্টার ছিলেন, বাম জামানায় ছিলেন, তিনি 12টা মডেল মাদ্রাসা শুরু করেছিলেন, মডেল ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা। কিন্তু মানে আমরা সৌভাগ্যবান এর কারণেই যে এই সরকারও সেটাকে মানে সেই মাদ্রাসাগুলোকে পুরস্কৃত হয়েছে বা ভালোভাবে চালু হয়েছে কিন্তু এই সরকারের আমলে। এবং আমাদের জেলাতেও একটা হয়েছে, আমি আপনাদেরকে বলবো, আপনার শ্রোতাদেরকে, যে বামবটতলায় আমাদের যেটা বর্ধমান জেলার মডেল মাদ্রাসা হয়েছে, আপনি একবার দেখে আসতে পারেন। এখানকার টিচারগুলো মানে সেই বেসরকারি স্কুলের টিচারদের শিক্ষকদের মতো নয়, রীতিমতো পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়োগ হওয়া শিক্ষক মশাই, এবং সেখানে পড়াশোনার মান এবং গুণগত মান, এখানকার যে শিক্ষক প্রধান শিক্ষক আছে, আমি চাইবো, সংকট কিন্তু রয়েছে। হ্যাঁ, শিক্ষকতা মানে শিক্ষকের সংখ্যাটা তো কম আছে, কিন্তু গুণগত মানের দিক দিয়ে কোনো ঘাটতি নেই। এবং সবচেয়ে বড় কথা, ফ্রি অফ কস্টে পড়া। একটা প্রান্তিক ছেলে সে বিনা পয়সায় ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে তার মাসে খরচা আছে 10,000 টাকার ওপর খরচা আছে একদম। হ্যাঁ, সেই ছেলে সেটা মডেল মাদ্রাসাতে ইংলিশ মিডিয়ামে পড়বে উইদাউট এনি কস্ট, এবং সব কিছু সে পাবে, বই থেকে জুতো থেকে জামা থেকে, যেটা সরকারি যা কিছু ফেসিলিটি সব সে পাবে। এবং এই ফেসিলিটিটা বামবটতলায়, আমি ওনার প্রধান শিক্ষক মোহাম্মদ নাসরুদ্দিন সাহেব আছেন, এত এনার্জেটিক পারসন, আমার দেখা অন্যতম সেরা শিক্ষাবিদ, একজন মডেল, রোল মডেল প্রধান শিক্ষক। আমি চাইবো আপনাদের সবাতে একদিন আসুক, উনি নিজের মতটা ব্যক্ত করবেন। তো উনি এত সুন্দরভাবে মাদ্রাসাটাকে চালু করেছে এবং রীতিমতো সাড়া পেয়েছেন। স্ট্রেংথ কিরকম? হ্যাঁ, ভালো স্ট্রেংথ, মানে উনি ভর্তি নিতে পারেন না সবাইকে, মানে এত চাহিদা, হ্যাঁ এত চাহিদা থাকে মানে ভর্তি হওয়ার জন্য। এবং পড়াশোনার মানও খুব, মানটা আসল, মান ঠিক থাকলে কিন্তু, আপনি দেখেছেন যে কিছুদিন আগে খবরের কাগজে বেরিয়েছে যে দিল্লিতে বেসরকারি স্কুল ছেড়ে পাবলিক স্কুলে। আমরা কিন্তু পারি, ইচ্ছা করলে পারি, এবং সেখানে যদি সরকারের একটু সাহায্য পাই, এবং আমাদের শিক্ষাবিদরা যে বিদ্যালয়ে, স্কুলে বলুন বা মাদ্রাসায় বলুন, যে শিক্ষকরা আছে, তাদের এফিসিয়েন্সি নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের দক্ষতা এবং তাদের জ্ঞান, এটা নিয়ে যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার দরকার নেই। মানে তারা সত্যিই যোগ্য, মানে একটা এত ব্রিলিয়ান্ট ছেলে আছে, তারা যদি একটু সুযোগ পায়, মানে সেই পরিমণ্ডলটা পায়, মানে আমাদের সরকারি স্কুল কোনো অংশে কম নেই। তবে ইংলিশ মিডিয়ামটা হচ্ছে সময়ের দাবি, এটা কিছু অস্বীকার করা যাবে না। আমাদের সেটা সরকার বুঝেছে এবং বিভিন্ন স্কুলেও ইংলিশ মিডিয়াম খুলছে, মাদ্রাসাও খুলেছে, এবং আস্তে আস্তে সরকারি বিদ্যালয় মানে যে সংখ্যাটা ছিল সেটা কেটে যাবে। আমরা আবার মানে সরকারি স্কুলমুখী হবে ছাত্ররা, এটা কিন্তু আমি আশাবাদী। ছুটিটা কমাতে হবে, একটা দেখছি স্কুলে, সরকারি স্কুলে যেই হোক প্রশাসনের তরফ থেকে এত বেশি ছুটি। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম যেমন আমি সেন্ট জেভিয়ার্সে দেখেছি, এই মাঝে লক্ষ্মী পুজো পরেই খুলে গেল, আবার বেশ কিছুদিন ক্লাস হয়ে এই কদিন আবার বন্ধ ছিল, আবার খুলে গেল। তো এই এখনো পর্যন্ত কিন্তু সরকারি স্কুল খোলেনি, সেই বন্ধ হয়েছে পঞ্চমী আগে। তো এইগুলো কিন্তু কাটাতে হবে। একটা ব্যাপার যেটা আছে, কিছুটা মিসকনসেপশন আছে, একটু ভুল বোঝাবুঝি আছে, কিছুটা আছে। আমাদের যেটা ছুটি, কারণ অভিভাবক চান না যে ছুটি বেশি, ছুটি যেটা ছিল না, মানে যেটা আগে ছুটি ছিল স্কুলে বা মাদ্রাসায় যাই বলুন, সব একই ছুটি আর কি, সংখ্যাটা 85টা ছুটি ছিল আমরা যখন স্টুডেন্ট ছিলাম। সেটা কমিয়ে কিন্তু 62-65টাতে করা হয়েছে। ছুটি কিন্তু কমেছে, যেটা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে বা বর্ষার কারণে যখন একটু ছুটি দিয়ে দিচ্ছে, 10 দিন 15 দিন, সেটা কিন্তু খুব যে আনসাইন্টিফিক তাতে বলা যায় না। সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, কিন্তু রাজ্য সরকারের মানুষ চাইছে না অধিকার, রাজ্য সরকারের যে দেওয়াটাকে ওইটাকে পুরোপুরি ভুল বলতে পারবেন না আপনি। হয়তো রাজ্য সরকার একটা বিশেষ দৃষ্টিকোণ দেখছে, কিন্তু অনেক গার্জেন দেখছি এটা ঠিক মতো নিচ্ছে না, অ্যাকসেপ্ট করছে। কিন্তু আপনি তুলনামূলক যদি দেখেন যে যদি কম্পেয়ার করেন, দেখবেন অনেক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল শনিবার ছুটি থাকে, দেখবেন কার্য দিবসের ক্ষেত্রে দেখবেন আমাদের সরকারি স্কুল বেশি থাকে, যেটা ওয়ার্কিং ডে যেটা বলা হয় কার্য দিবস। আমাদের তো শনিবার সোমবার 6টার জন্য একদিন ছুটি দিয়েছে। এখন অনেক স্কুল ইংলিশ মিডিয়াম অবশ্য খোলেনি, কিন্তু ওরা ওই ছুটিটা দিয়েছে বলে আবার শনিবার ক্লাস নিয়ে নিল। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক সময় তো সরকারি বিধিনিষেধ, যেটা সরকারি
আরএস মানে করতে হয়, যেহেতু সরকারের আন্ডারে আছে। আমরা তো আফটার অল একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, একদম। গভর্নমেন্টের ডিসিশন মানতেই হয়। তবে যেটা সরকার থেকে প্রচেষ্টা চালাচ্ছে, অনেক ব্যাপারে এগিয়ে যাচ্ছে, এবং এই ইংলিশ মিডিয়াম চালু করার ফলে আমাদের আবার ছেলেরা সরকারি স্কুলমুখী হবে। সরকারি স্কুলে যোগ্য শিক্ষক, দক্ষ শিক্ষক, যে এফিসিয়েন্ট কোনো টিচার, এদের এ ব্যাপারে যদি ঠিকমতো আগ্রহী হন, ইংলিশ মিডিয়াম সেকশনটায় হ্যাঁ অনেক স্কুলে রয়েছে, মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে একটা রয়েছে একদম প্রাথমিক থেকে, হ্যাঁ প্রি প্রাইমারি থেকে ইংলিশ মিডিয়াম রয়েছে, হ্যাঁ ওইটা শুরু হয়েছে, এরকম বেশ কিছু স্কুল আছে। তো সেটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু কোনো রকম এই সংকটটা কেটে যাবে, হ্যাঁ ধীরে ধীরে যে বেসরকারি স্কুলের দিকে ধাবিত হওয়া এটা কমবে যথেষ্ট। আর মানে আমাদের মুক্ত আবের পক্ষ থেকে একটা আবেদন, যে ছুটিটা কিন্তু সরকারি স্কুল একটু কমানো, হ্যাঁ এটা প্রশাসনিক কর্তারা যদি ঠিকমতো জায়গায় পৌঁছে দেন এটা খুবই ভালো লাগবে, এবং আশা করি ঠিক জায়গায় আবার ফিরে আসবে সরকারি স্কুল। হ্যাঁ তো রাজ্য সরকার নিশ্চয়ই অনেক ক্ষেত্রে, যেটা মাদ্রাসায় অনেক অবদান রাজ্য সরকারের, অনেক অবদান, যথেষ্ট অবদান রয়েছে স্কুলে। এবং আপনাকে জানিয়ে রাখি যে রিসেন্ট আপনার সাথে কথা বলছি, এখন মাদ্রাসায় এই গত সপ্তাহে ফল বেরিয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া হয়েছে এবং নিয়োগ হয়েছে। প্রায় 200-র ওপর, 250-র ওপর শিক্ষক শিক্ষিকা জয়েন করছে মাদ্রাসাতে। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন, মানে প্রায় 60%-এর ওপর হচ্ছে অমুসলিম। মানে মাদ্রাসাতে কিন্তু আর শুধুমাত্র মুসলিম শিক্ষক পড়ায় সেটা কিন্তু বলতে না, এই তকমাটা থাকছে না, এই তকমাটা থাকছে না, সাম্প্রদায়িক কারিগর কিন্তু দিয়ে যেতে পারবে না, কারণ মাদ্রাসায় যারা মানুষ গড়ার কারিগর, মানে যেটাকে বলা হয়, মানে শিক্ষক কুল যেটা মানুষ গড়ার কাজ, সেখানে কিন্তু মাদ্রাসাতে কোনো ভেদাভেদ নেই, সবাই মানে আমরা স্টুডেন্টরাও টিচার, সর্বোপরি টিচার। আর একটা বলবো, যেটা এক্সট্রা আপনাদের যেটা মিসকনসেপশন নিয়ে বলে যে আরবি কিন্তু একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, স্বীকৃত, এবং সেটা যত বেশি ভাষা আপনি পড়বেন সেটা ভালো। মিডল ইস্টে যে কাজ করতে যায়, যদি আরবিটা জানা থাকে, কবিতায় আরবি ফার্সিতে ভরা, হ্যাঁ সেটা না, যদি সে আরবি ভাষাটাকে শিখতে পারে, সমৃদ্ধ কাজে গেলে অনেক সুবিধা। কাব্য সাহিত্য কোনদিন মান কমে যায় না, সমৃদ্ধ হয়, বিভিন্ন ভাষা সেখানে যদি সংযুক্তি ঘটে, তাতে মাদ্রাসায় পড়লে আপনার একটা অ্যাডভান্টেজ থাকবে, মানে এমনি সব বিষয় তো পড়ছেন, তার সঙ্গে এক্সট্রা আপনি আরবিটা একটা বাড়তি সাহিত্য, একটা সাহিত্য পড়ছেন, এবং কিছু না হোক আপনি লিখতে পড়তে তো পারবেন, খুব ভালো। হ্যাঁ এবং এখন দেখছি অনেকে আরবি ভাষা নিয়ে অনেক অমুসলিম তারা মাস্টার ডিগ্রি করছে। হ্যাঁ এটা খুব, আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটা জানিয়ে দিই, যে জানেন হয়তো রামকৃষ্ণ মিশন যেটা আছে, রামকৃষ্ণ মিশন একটা কোর্স করায় আরবি শেখানো, একদম, এবং অনেকে যারা মিডল ইস্টে কাজ করতে যায় সেই শর্ট কোর্সটা করে যায়, মানে 6 মাসের একটা কোর্স করায় আরবি শেখার আর কি, মানে জাস্ট স্পিকিং কাজের কথাগুলো আর কি, যেটা স্পোকেন ইংলিশ টাইপের হয়, সেমনি একটা কোর্স রামকৃষ্ণ মিশনের আছে, সেখানে অনেক ক্যাপাসিটিটা আরো এনরিচ করা, সেটা মিডল ইস্টে যাদের কাজ করতে যায় তাদের অনেক সুবিধা হয়, ওটা করতে করা থাকলে তার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, বিভিন্ন কর্মক্ষেত্রে সুবিধা হয়। লক্ষ লক্ষ লোক আমাদের ভারতবর্ষে থেকে যায় মিডল ইস্টে কাজ করতে, যে ওমান, কাতার, সৌদি আরব, সেখানে বড় বড় ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার মিডিয়াম, ইংলিশ মিডিয়ামটা, মিডিয়ামটা ইংলিশ হলে সুবিধা হয়, সবকিছু রক্ষা করা সম্ভব। এবং মাদ্রাসার ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম মাদ্রাসাগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, 12টা জেলাতে শুরু হয়েছে, বীরভূমে আছে, নদিয়াতে আছে, হুগলিতে আছে, আমাদের বর্ধমানে আছে, বর্ধমানে তো খুব কাছে একদম বটতলায় আছে। তো আমরা চাইবো, দর্শকের মাধ্যমে আমি এটাই বার্তা দিতে চাইবো, আপনারা যান, দেখে আসুন, সিলেবাসগুলো দেখুন, বইগুলো নিন, দেখলেই বুঝতে পারবেন যে সেটা মানে কতটা স্ট্যান্ডার্ডের সাথে কোনো আপোষ করা হয়নি, এবং ছেলে মেয়েদের পড়াশোনারও কোনো আপোষ নেই, টাইমলি পরীক্ষা হওয়া, টাইমলি রেজাল্ট বেরোনো, এবং খুব সুন্দর সুশৃঙ্খলভাবে, এবং বাস আছে, নিজস্ব বাস আছে, এবং খুব সুন্দরভাবে, মানে একটা বেশ, মানে সরকারি স্কুল যেভাবে চলতে পারে, একদম গুণগত মানের ক্ষেত্রে একটু পিছিয়ে নেই, হ্যাঁ, এবং মাস থেকে আপনার বেঁচে যাবে পকেটে অনেকগুলো যে টাকা চলে যায়, সব এটা টাকার জন্য যে পড়াশোনা আটকে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, তাদের টাকা আছে, এরকম একটা অনেক বার্তা বহন করছে, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। এখানে কিন্তু তার যোগ্যতা, ভালো ছাত্রছাত্রীরা মেধাবী হলে সে ইজিলি পড়তে পারবে এবং ভালো জায়গায় পৌঁছতে পারবে। আমরা এতক্ষণ ধরে আসিফ ইকবাল মহাশয়, যিনি একজন মাদ্রাসা, মুর্শিদাবাদ হাই মাদ্রাসার ইংরেজি ভাষা সাহিত্যের শিক্ষক, এবং একজন সমাজসেবী, একজন শিক্ষক সংগঠক, এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজের উন্নয়নে, শিক্ষার উন্নয়নে কাজ করছেন, তাকে আমরা পেয়েছিলাম।
তিনি মাদ্রাসার সংকট, মাদ্রাসা শিক্ষার সংকট এবং বিভিন্ন ধরনের যে বর্তমানে সমস্যা উদ্ভূত হচ্ছে তার সমাধান কীভাবে সম্ভব, সরকার কীভাবে এগিয়ে এসছেন, সরকার কীভাবে সহযোগিতা করছেন, ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসার যে ক্ষেত্র, যে এক্সপার্টাইজেশন সেটির ব্যাপারেও তিনি বললেন। তো আমরা সমৃদ্ধ হলাম তার কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা অবহিত হয়ে আগামী দিন আবার তাকে পাবো এই আশা ভরসা রেখে আমি সৈয়দ মুশাররফ আজম আজকে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন মুসলামাবাদ হাই মাদ্রাসার ইংরেজি ভাষা সাহিত্যের শিক্ষক আসিফ ইকবাল সাহেব। তাকে আমরা পেয়েছিলাম, আপনারা সমৃদ্ধ হলেন, আশা করি আমরা যথেষ্ট প্রত্যেকে উপকৃত হয়েছি। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার একদিন দেখা করব। নমস্কার, সালাম।